দর্শক শুভেচ্ছা নেবেন এবং ঈদ মুবারক। দর্শক, আবারও জনাব সোহরাব হোসেনের একটি লেখা। তিনি বলছেন যে বিএনপির মধ্যরাতের জ্বর কি ইঙ্গিত দেয়? এটা কি দলের ঘুরে দাঁড়ানো, তাদের দলীয় কমিটিগুলা অনেকগুলা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে সেটা পুনর্গঠনের প্রক্রিয়া, নাকি অন্য কিছু? যখন বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় অনেক সময় যে সরকার 3 মাসের বেশিও বা 1 বছরের বেশিও টিকতে পারবে না, তখন এই ধরনের হঠাৎ করেই এতগুলা কমিটি একসাথে ভেঙে দিয়ে পুনর্গঠনের প্রক্রিয়া, কিংবা আসলে এটা দ্বারা কি প্রকাশিত হয়, আমরা এটি একটু দেখার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। দর্শক, বিএনপির মূলত যতভাবেই ব্যাখ্যা করেন না কেন, এই কমিটির ভেঙে এটার পুনর্গঠনের মাধ্যমে ঘুরে দাঁড়ানো, এটা অস্বীকার করা যাবে না। গত 15-16 বছর থেকে বিএনপি সহ বিরোধী দলগুলো আন্দোলন করলেও কার্যত এই স্বৈরাচারী শাসন ব্যবস্থা বা একদলীয় শাসন ব্যবস্থার অবসান কিন্তু হয়নি বাংলাদেশে। জনগণ একদলীয় শাসন ব্যবস্থায় অনেকটা মেনে নিতে বাধ্য হচ্ছে, বা তাদেরকে বাধ্য করা হচ্ছে গণতন্ত্রহীন করে রেখে সমাজকে পরিচালনা করতে। সেটারই আলোকে বিএনপির মধ্যে, তাদের নিজেদের দলের মধ্যে যে আভ্যন্তরীণ নেতৃত্বের প্রতিযোগিতা আছে, সেই প্রতিযোগিতা অনেক সময় আমরা দেখি এক পক্ষ হয়তো আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেও অন্য পক্ষ হয়তো বা অনেকটা তুলনামূলকভাবে নিষ্ক্রিয় রয়েছেন, যার ফলে অনেক ক্ষেত্রে আশানুরূপ যেভাবে প্রত্যাশা করেছিল মানুষ বিএনপি আন্দোলন রাজপথে জমাবে, সেটা হয়ে ওঠেনি। বিএনপির এই কমিটি গঠন নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কথাই বলা হচ্ছে, তবে বাস্তবতা হচ্ছে গত 15-16 বছর থেকে বিএনপির উপর যে স্টিম রোলার চালানো হয়েছে, নেতাকর্মীদেরকে যেভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করা হয়েছে, বাড়িঘরে থাকতে দেওয়া হয়নি, এমন পরিস্থিতিতে দল হিসাবে একটি দল যে এত নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, জুডিশিয়াল কিলিং বলা যাবে এটাকে, সেই জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে একটি দলকে নিঃশেষ করে দেওয়ার এত চেষ্টার পরেও এখনো যে মানুষ দাঁড়িয়ে আছে এবং দলকে অনেকবার কিন্তু সরকার ভাঙার চেষ্টা করেছে, কিন্তু কখনোই সফল হয়নি। এমনকি গত নির্বাচনের 2 বছর আগের থেকে বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থার লোক দিয়ে বিএনপি নেতাদেরকে প্রলোভন দেখানো হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে জেলে দেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, দল ভাঙানোর জন্য প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। সর্বশেষ কাজের কাজ যে 6 জন গিয়েছিলেন, শামসের মুবিন এবং তৈমুর আলম খন্দকার সহ কেউ কিন্তু নির্বাচিত হতে পারেন। যাই হোক, সেই বিষয়ে আমি এখন যাব না। দর্শক, বিএনপির এই কমিটি ভাঙ্গা এবং পুনর্গঠনের ব্যাপার নিয়ে আমি কথা বলবো এই বিষয়ে, এই ভিডিওটাতে। বিএনপির নেতাদের কেউ কেউ বলার চেষ্টা করছেন সরকার বিরোধী আন্দোলনের ব্যর্থতার কারণে বিএনপি নেতৃত্বের বিভিন্ন পর্যায়ে এই রদবদল আনা হয়েছে। সেক্ষেত্রে প্রশ্ন উঠবে, আন্দোলন ব্যর্থ হলে সেই দায় সর্বোচ্চ নেতৃত্বের ওপরই পড়ে কি না, নাকি কর্মীদের উপর পড়ে? এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। সমস্যা হলো, নির্বাচন আগে বিএনপি নেতৃত্ব আন্দোলন পরিচালনার ক্ষেত্রে কোনো বিকল্প রাখেনি। তারা এক দফাকে সামনে রেখে আন্দোলন করেছে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে, নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে। এই এক দফার আন্দোলন করে শেখ হাসিনা 2 বার জয়ী হয়েছে। বিএনপি নেতারা ভেবেছেন শেখ হাসিনা পারলে আমরা পারবো না কেন, কিন্তু আওয়ামী লীগ যেভাবে বিএনপির বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে একত্র করতে পেরেছিল, বিএনপি সেটা পারেনি। অবশ্য ওই সময় বিএনপির সময়ে প্রশাসন নিরপেক্ষ ছিল, কিন্তু এখন প্রশাসন শুধু পক্ষপাতদুষ্টই নয়, প্রশাসনে রয়েছে দলীয় লোকজনকে সরাসরি বিভিন্ন পদে বসিয়ে রাখা হয়েছে, কিন্তু তারা সেই দাবি পূরণ করতে রাস্তায় নামেনি। দ্বিতীয়ত, সরকার দাবি না মানলে বিএনপি কি করবে সেটা তারা জনগণের কাছে পরিষ্কার করতে পারেনি। বিএনপি নেতাদের একাংশ ভেবেছিল যুক্তরাষ্ট্র এসে নির্দলীয় সরকারের অধীন নির্বাচন করে দিয়ে যাবে। মার্কিন কর্মকর্তা ও কূটনীতিকদের কথাবার্তা তাদের অতিমাত্রায় আশাবাদী করে থাকতে পারে। দর্শক, আমি এইটাকে একটু বলে নিই। ইয়েস, এটা সত্য, অস্বীকার করা যাবে না যে নির্বাচনের আগে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের যে দৌড়ঝাঁপ,
তাদের সেই দৌড়ঝাঁপ দেখে তাদের নিজের থেকে তারা যে দৌড়ঝাঁপ করেছে এতে মনে হয়েছিল যে না, মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাট এনি কস্ট পাকিস্তানের মতোই এখানেও তারা গণতন্ত্র রিস্টোর করেই ছাড়বে, গণতান্ত্রিক ব্যবস্থায় বা পরিবর্তন এনেই ছাড়বে। কিন্তু সরকারের কূটকৌশল এবং সর্বোপরি এই ক্ষেত্রে ভারতের নগ্ন হস্তক্ষেপ এবং শক্ত অবস্থানের কারণেই বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেকটা ভাবিয়ে তোলে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের শক্ত অবস্থান থেকে কিছুটা হলেও স্থিমিত থাকে কিংবা অবস্থার কঠোরতা দেখায়নি। তবে তারা তাদের অবস্থান যে পরিবর্তন করেনি এটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি। তারা চায় গণতন্ত্র এবং মানবাধিকার নিশ্চিত হওয়ার জন্য একটি সাস্টেনেবল ডেমোক্রেসি, যার প্রমাণ অন্তত তারা নির্বাচনের পরে সরকারের সাথে কাজ করবে বললেও নির্বাচনকে মেনে নেয়নি। এমনকি তারা সর্বশেষ এসে ডোনাল্ডু ফিরে গিয়ে জেনারেল আজিজের উপর স্যাংশনই দিয়েছেন। এ থেকে এটা মোটামুটি স্পষ্টই যে তারা তাদের অবস্থান পরিবর্তন করেনি, হয়তো সাময়িক স্থবিরতা বলেন আর ধীরে চলনীতি বলেন, যেভাবেই ব্যাখ্যা করেন না কেন, আমরা দেখতে পাচ্ছি বাস্তবে যে এই একদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তন হয়নি। যাই হোক, বিএনপি পুনর্গঠনের প্রক্রিয়া দেখে মনে হবে দেশের ভেতরে তাদের কোনো সমস্যা নেই, সব সমস্যা বিদেশ বিষয়ক কমিটি নিয়ে। ডাউস আকারে 2টি কমিটি করা হয়েছে, বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি। প্রথমটি তারেক রহমান সহ 11 জন এবং দ্বিতীয়টি 18 জনকে নিয়ে। বলা হয়েছে বিদেশ বিষয়ক আগের কমিটি বৃহৎ দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারেনি বলেই এই পুনর্গঠন। তাহলে আগের কমিটির লোকদের তো এখানে জায়গা পাওয়ার কথা নয়। আমি এখানে একটা থাকি দর্শক, এই বিদেশ বিষয়ক কমিটি নিয়ে আমার অবজারভেশন ছিল এবং আমি 2টি ভিডিও করেছি নির্বাচনের আগে এবং আমি সুস্পষ্টভাবে বলেছি কোনো সদস্য ঠিক আছে তাদের কথাটা, কিছু কিছু সদস্য আছেন তাদের যে প্রতিক্রিয়া জানানোর বা কথা বলার স্টাইল আমার কাছে মনে হয়েছে এটা হতে পারে তিনি যেটা বলতে চাচ্ছেন তিনি সেটাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারছেন না ইংলিশ মিডিয়ামে বলার কারণে, এটা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে এখানে অবশ্যই আপনাকে ইংলিশ ফ্লুয়েন্সি তো থাকতে হবে, আমি মনে করি তাদের আছে, তবে 2-1 জনের ব্যাপারে আমার নিজেরও অবজারভেশন ছিল। আজকে এখানে সোহরাব হোসেন সাহেব সেই কথাটাই বলার চেষ্টা করছেন, কিন্তু আমি 2টি ভিডিও করেছি ফরেন অ্যাফেয়ার্স কমিটি নিয়ে এবং আমি সেখানে আমার অবজারভেশনটা দিয়েছিলাম এবং বলেছিলাম যে এই কমিটিকে আরও একটু সম্প্রসারিত করতে হবে এবং বিশেষ করে আইন বিশেষজ্ঞ আরও 2-1 জনকে এখানে সংযোগ করতে হবে, যারা অন্তত ফ্লুয়েন্টলি ইংলিশ স্পিকিং করতে পারেন তাদেরকে এখানে আনতে হবে বা আনলে আরও ভালো হবে। যাই হোক, এখন তো নির্বাচন চলে গেছে। নেতৃত্বের কিং কর্তব্য বিমূঢ়তা কেবল নেতাকর্মীদের বিচলিত করেনি, আন্দোলনের সহযাত্রী গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট ইত্যাদিকেও হতাশ করেছে। গণতন্ত্র মঞ্চের একাধিক নেতা বলেছিলেন নির্বাচনের পর বিএনপি নেতাদের সঙ্গে তাদের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেল থেকে বেরিয়ে যখন সমমনাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন ততদিনে মেঘনা পদ্মা দিয়ে অনেক জল গড়িয়েছে। বিএনপি নেতারা যে বিদেশি শক্তির সহায়তায় রাজনীতির গতিপথ বদলের চিন্তা করেছিলেন তারা এসে আওয়ামী লীগ সরকারের সঙ্গে নতুন হিসাব নিকাশে বসল সেই বিদেশি শক্তিগুলা। যাই হোক, বিএনপির কমিটি ভাঙ্গা ছাড়া ও নেতাদের দায়িত্ব বদল স্বাভাবিক প্রক্রিয়া না জোরের পূর্বাভাস। বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেছেন এটা দলের নেতৃত্বের সমন্বয় কথাটি শুনলে সরকার বিদ্যুৎ, গ্যাস ও পানির দামের কথা মনে পড়ে। সরকার যখনই এসব পরিষেবার দাম বাড়ায় ঘোষণা দেয় সমন্বয় করা হয়, সরকারের দামের সমন্বয়ে গ্রাহকদের কষ্ট। তিনি সেটা একটা উদাহরণ দিয়েছেন। এখন আমি যাই দর্শক এইগুলো এত ডিটেলস না পড়ে আমি তিনি যেটা বলার চেষ্টা করেছেন আমি সেটা বলি। তারপরে তিনি বলছেন একসময় ছাত্রদল বিএনপির মূল চালিকা শক্তি ছিল, কিন্তু এখন ছাত্রদলের খুব একটা অ্যাক্টিভিটিস আমরা লক্ষ্য করি না। ইয়েস, হি ইজ রাইট। ছাত্রদল আগের মতো বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে সেই একচেটিয়া বা সংখ্যাগরিষ্ঠতা ছাত্রদলের নেই। এটার অবশ্য পক্ষে বিপক্ষে যুক্তিও আছে, বিকজ দীর্ঘদিন থেকে একদলীয় শাসন ব্যবস্থা চলার কারণে ক্যাম্পাস পুরোপুরিভাবে একদলীয় বাকশালী ছাত্র সংগঠন, সেই ছাত্রলীগ বা তাদের সরকারি দলের অনুগতরা প্রশাসনের সহযোগিতায় প্রশাসনকে নিয়ন্ত্রণ করছেন এবং যার ফলে বিরোধী মত ও পথে শুধু ছাত্রদল নয় অপর অন্যান্য রাজনৈতিক দলগুলোও, ছাত্র সংগঠনগুলোও, ছাত্র শিবির বলেন, ছাত্র ইউনিয়ন বলেন বা এমনকি জাসদ ছাত্রলীগও বলেন, এগুলা যদিও জাসদ ছাত্রলীগ বা ছাত্র ইউনিয়ন ছোটো হলেও কিন্তু কেউই এখন আর
স্বাধীনভাবে তাদের রাজনীতি পরিচালনা করতে পারছে না, মূলত একদলীয় সিস্টেমে চলার কারণে। এবং সর্বোপরি প্রশাসনের সরকার কি করেছে, তাদের দলীয় লোকদেরকে বসিয়ে এদেরকে এই প্রশাসনের এবং দলীয় কর্মীদের মতো ব্যবহার করছে বিধায় এরা একের পর এক বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার করছে, রিমান্ডে নিচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে ক্রস ফায়ারে দিচ্ছে কিংবা গুম করে ফেলছে। কাজেই এখানে শুধু যে তারা তাদের শক্তিশালী অবস্থান হারিয়েছে ছাত্রদল, তা না, অনেক ক্ষেত্রে তাদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, তারা ক্যাম্পাসে কোনো রাজনীতি করতে পারছে না। এই অবস্থায় ছাত্রদলেরও যে কমিটি করা হয়েছে সেখানে মূলত একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, যখন একটা পরিস্থিতি মনে করেন দেখবেন অনুকূলে যায়, যখন কোনো দল স্বাভাবিক ধরেন নির্বাচনে জয়লাভ করার পরে আপনি দেখবেন তার পক্ষে মিডিয়াগুলো খুব পজিটিভ ওয়েতে লিখছে, এটা করার কারণে ওইটা হয়েছে, এইটা হয়েছে, এইটা হয়েছে। তো দীর্ঘদিন থেকে এই সরকার ক্ষমতায় থাকার কারণে তারা সবগুলো বিষয় এখন নিয়ন্ত্রণ করে। তারা পুলিশ, বিজিবি, এমনকি সেনাবাহিনীর ক্ষেত্রেও পত্রিকা, মিডিয়া, টিভি চ্যানেল সবগুলা দিয়েই জনগণের মধ্যে এক ধরনের বিভ্রান্তিমূলক সংবাদ এবং খবরগুলো প্রচার করার কারণে এক ধরনের ভীতি সৃষ্টি করেছে সমাজে এক ধরনের অস্বাভাবিক বা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছে এই সরকার, যার ফলে এই সমাজটা এখন পুরোপুরিভাবে একটা বুতুড়ে সমাজ হয়ে গেছে। জনগণ এখন সবার মধ্যে একটা গুমট বাঁধা চাপা খুব আছে যে কবে এই অবস্থার অবসান হবে, কবে গণতান্ত্রিক অবস্থা, মুক্ত চিন্তা, মুক্ত কথা, মুক্তভাবে চলা গণতান্ত্রিক ব্যবস্থাগুলো, প্রশাসনের স্বচ্ছতা, প্রশাসনিক যে ডিভালুয়েটেড যে প্রশাসন এখন আছে বাংলাদেশে বা ডিমোরালাইজ প্রশাসন আছে, সেই প্রশাসনটাকে আবার কিভাবে রিফর্ম করে জনগণের সেবা দেওয়ার প্রতিষ্ঠান হিসাবে প্রশাসনগুলো গড়ে উঠবে। আর এগুলা করতে হলে অবশ্যই আমি এই কথাটাই বলি যে আপনাকে এটা করতে হলে অবশ্যই আগে গণতন্ত্র রিস্টোর করতে হবে। আর গণতন্ত্র রিস্টোর করতে হলে আপনার প্রথম যেটা হচ্ছে যে অ্যাকাউন্টেবল পার্লামেন্ট লাগবে। সে অ্যাকাউন্টেবল পার্লামেন্ট তো গত 15-16 বছর থেকে নেই, আর নেই বলে এই ঘটনাগুলো হচ্ছে। এখন এই পরিস্থিতিতে বিএনপির যে কমিটিগুলা, আমি আর এত ডিটেলস পড়ছি না, দর্শক উনি লিখেছেন যে কমিটিগুলা বাঙ্গার ক্ষেত্রে হ্যাঁ অনেকের ব্যাপারে অভিযোগও আছে, তারা নিষ্ক্রিয় ছিলেন। অন্তত আমার পক্ষে আমি যদি বিশ্লেষণ করি দর্শক, আমি বলবো আমি এখনও সেই প্রশ্নের আনসারটা এখনও পাইনি যে 28 অক্টোবর যখন স্বৈরাচারী সরকার বা এই ফ্যাসিবাদী সরকার তার পুলিশ প্রশাসন দিয়ে এই বিশাল জনসভাটা, আপনারা জানেন প্রায় 20-25 লক্ষ মানুষ হয়েছিল, সেটা যখন ভণ্ডুল করে দিল, এরপরে যে বিএনপির যে কর্মসূচিগুলা আসলো, আমি অন্ততপক্ষে একজন সমালোচক হিসেবে আমি বলতে পারি আমার কাছে মনে হয়েছে এই কর্মসূচিগুলো ছিল সমন্বয়হীন। এবং এই ক্ষেত্রে জেলাওয়ারি যে বিভিন্ন নেতাকর্মীরা তারা ঠিকই কিছু কিছু জেলায় তারা বেশ বড় ধরনের শোডাউন করেছে, প্রতিরোধ করেছে, কিন্তু কিছু কিছু জেলায় আমরা সেইভাবে প্রতিরোধ গড়ে তুলতে দেখিনি। বিশেষ করে ঢাকা শহরে, অবশ্য ঢাকা শহরে না হওয়ার আরেকটা কারণটা হচ্ছে সরকার এবং প্রশাসন কি করেছে, সকল প্রশাসনিক বা অতিরিক্ত পুলিশ ফোর্স এনে, বিজিবি এনে ঢাকা শহরে প্রত্যেকটি নেতাকর্মীর বাড়িতে কিন্তু তারা অনেকটা পাকিস্তানি হানাদার বাহিনীর মতো তাদেরকে নির্বাচনের আগে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, গ্রেপ্তার করে নিয়ে রিমান্ডে নিয়েছে, ফিজিক্যালি টর্চার করেছে, এমনকি কোনো ধরনের আইন কানুনের তোয়াক্কা না করে ডিবির সেই হারুনকে আপনারা দেখেছেন আওয়ামী লীগের সেক্রেটারির মতো কাজ করতে, কিংবা আপনি দেখেছেন পুলিশের সেই যে আপনার যে কর্মকর্তারা ছিল বেনজির বা আরও যারা আছে, এরা মানে সক্রিয়ভাবে দলীয় কর্মীর মতো আচরণ করেছে। যাই হোক, এই পরিস্থিতি থেকে মুক্তির এই কমিটি পুনর্গঠন কতটুকু কি হবে সেটা সময়ই বলে দেবে। তবে মনে রাখতে হবে, একটি স্বৈরাচার বা ফ্যাসিবাদী সরকার, এইভাবে কর্তৃত্ববাদী সরকার যদি এভাবে চলতে থাকে দিন দিন, সমাজ থেকে কিন্তু নৈতিকতা দূর হবে এবং সামাজিক মূল্যবোধগুলার অবনতি হবে, যার ফলে ওভারঅল যে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের জন্য বের হয়ে আসবে, সেই ভবিষ্যৎ প্রজন্ম নীতিভ্রষ্ট, নীতিহীন এবং একটি দুর্নীতিগ্রস্ত সমাজ থেকে অভ্যস্ত হয়ে যাবে। আর সেটার জন্য একটাই পথ, আগে সমাজে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিতের জন্য একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই প্রয়োজন বলে আমরা বিশ্বাস করি। ভালো থাকবেন দর্শক, কথা হবে।